সুপ্রিয় ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। তোমাদের যাদের ইতিহাস বিষয় অর্থাৎ হিস্ট্রি বিষয়টি রয়েছে, তো তোমাদের জন্য আমরা আজকের এই স্পেশাল ভিডিও। এর আগে আমরা একটা মডেল সেট এবং বোর্ডে তৈরি একটি নমুনা প্রশ্নপত্র আপলোড করেছিলাম। এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে তোমরা সেটা দেখে নিতে পারো। আজকে আমরা দ্বিতীয় সেট, সেকেন্ড সেট নিয়ে আলোচনা করছি। বোর্ডের নির্দেশিকা মেনে এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে এবং উত্তর সহ তোমাদেরকে বলবো 40টার মধ্যে তোমরা কতগুলো নিজেরা পারছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, ভালো নাম্বার তোমরা অবশ্যই পাবে। তোমাদের ভালো নাম্বার অর্থাৎ যখন তোমরা পরীক্ষাতে এনজয় করবে, তার জন্যই আমাদের চ্যানেলের নাম এনজয় এক্সাম। তো এটা সার্থক হবে। প্রথম প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, মধ্যপ্রস্তর যুগে প্রাচীন মানুষের ব্যবহৃত হাতিয়ারকে কি বলা হয়? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো উত্তর সহ তোমাদেরকে বলছি। প্রথম প্রশ্ন হবে কি, এটা মনে রাখো যে মধ্যপ্রস্তর যুগে প্রাচীন মানুষের যে ব্যবহৃত হাতিয়ার তাকে বলা হতো কি? চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলে মনে হচ্ছে? তোমরা আগে ভেবে নাও, তারপর আমি বলেছি উত্তর হয়ে যাবে মাইক্রোলিথ। অর্থাৎ মাইক্রোলিথ হবে প্রাচীন ভারতে ব্যবহৃত হাতিয়ার, এটা হচ্ছে মাইক্রোলিথ বলা হতো মধ্যপ্রস্তর যুগে, মনে রাখবে। নেক্সট প্রশ্ন চলে আসবো 2 নম্বর প্রশ্ন। হোমো হাবিলিস থেকে হোমো স্যাপিয়েন্স বা আধুনিক মানুষের বিবর্তন যে যুগে ঘটেছিল? হোমো স্যাপিয়েন্স এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম মানুষের, তাহলে মানুষের হোমো হাবিলিস থেকে হোমো স্যাপিয়েন্স, আধুনিক মানুষের বিবর্তন যে যুগে ঘটেছিল তার কোন যুগ? 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? প্রাচীন প্রস্তর যুগ, অর্থাৎ অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন চলে আসবো 3 নম্বর প্রশ্ন। দেখো, নব্য প্রস্তর যুগের সংস্কৃতি থেকে তাম্র প্রস্তর যুগের সংস্কৃতির উত্তরণে প্রমাণ পাওয়া গেছে এমন একটি স্থানের নাম বলো। চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলে মনে হচ্ছে? অবশ্যই বলো। তো 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি। আবার বলি, নব্য প্রস্তর যুগের সংস্কৃতি থেকে তাম্র প্রস্তর যুগ এর সংস্কৃতির উত্তরণের প্রমাণ পাওয়া গেছে, এটা হচ্ছে মেহেরগড় জায়গাটাতে। ওকে, এটা হচ্ছে মেহেরগড় স্থান। নেক্সট চলে আসবো আমরা, চলো নেক্সট প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুরাণগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এর থেকে কি হয়েছে? চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলো? প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুরাণগুলি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ এর থেকে, বলো কোনটা উত্তর হবে? তোমরা কোনটা ভাবছো? অবশ্যই অপশন নাম্বার সি, অর্থাৎ বহু প্রাচীন রাজবংশ সম্পর্কে কিন্তু জানা যায়, অর্থাৎ 6 দাগের উত্তর হবে অপশন সি। চলো 7 নম্বর প্রশ্ন। ভারতের প্রাচীনতম লিপি কোনটা? অত্যন্ত গুরুত্বপূর্ণ এটাও, বলো ভারতের প্রাচীনতম লিপি কোনটা? উত্তর হয়ে যাবে সোহাগর তাম্রলিপি, প্রাচীনের, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারতের প্রাচীনতম লিপি হচ্ছে সোহাগর তাম্রলিপি। চলো নেক্সট চলে আসবো 8 নম্বর প্রশ্ন। মার্ক্সবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন এমন একজন ঐতিহাসিক কে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? ভিনসেন্ট স্মিথ, অর্থাৎ অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আবার বলি, ভারতের যেটা বললাম মার্ক্সবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত নন, তিনি হচ্ছে ভিনসেন্ট স্মিথ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মার্ক্সবাদী ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত এমন একজন ঐতিহাসিক নাম বলতে পারি রমিলা থাপার হবে, সুমিতা সরকার হবে, ইরফান হাবিব হবে, এরা যুক্ত, কিন্তু যুক্ত নন কিন্তু ভিনসেন্ট স্মিথ। নেক্সট প্রশ্ন চলে আসবো 9 নম্বর প্রশ্ন। খাজাইন উল ফুতুহু গ্রন্থের রচয়িতাকে? চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? আমির খসরু, অর্থাৎ আমির খসরু সি। তাহলে কি বললাম? খাজাউন উল ফুতুহু গ্রন্থের রচয়িতা হবে আমির খসরু। নেক্সট 10 নম্বর প্রশ্ন। দেখো, কোন গুপ্ত রাজার আমল থেকে গুপ্তাব্দ এর প্রচলন হয়েছিল? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মনে রাখবে গুপ্তাব্দের প্রচলন কোন রাজার আমল থেকে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ, অর্থাৎ প্রথম চন্দ্রগুপ্তের আমল থেকে গুপ্তাব্দ এর প্রচলন হয়েছিল। 11 নম্বর প্রশ্ন। দেখো, রোমের বিখ্যাত কলেসিয়াম এর নির্মাণ কার্য যে রোমান সম্রাটের আমলে শুরু হয়েছিল? তো 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার বি, অর্থাৎ ভেসপাসিয়ান। অর্থাৎ রোমের বিখ্যাত কলেসিয়াম এর নির্মাণ কার্য যে রোমান সম্রাটের আমলে শুরু হয়েছিল সেটা হচ্ছে ভেসপাসিয়ান এর আমলে। চলো নেক্সট প্রশ্ন 12 নম্বর প্রশ্ন। কোন নগরীকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য গড়ে ওঠে বলো? 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই রোম নগরীকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য কিন্তু গড়ে উঠছে। অবশ্যই সহজ, রোমকে কেন্দ্র করে রোম সাম্রাজ্য গড়ে উঠবে, এটাই তো স্বাভাবিক। নেক্সট, কনকর্ডাট অফ ওয়ার্মস বা ওয়ার্মস এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কত সালে? উত্তর হবে 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন নাম্বার বি, অর্থাৎ 1122 সালে। 1122 খ্রিস্টাব্দে কী হয়েছে? কনকর্ড অফ ওয়ার্মস এর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট 14 নম্বর প্রশ্ন। দেখো, রোমান আমলে প্রচলিত সলিডাস ছিল এক ধরনের কি? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। তো সলিডাস একটা কিসের নাম? তাম্রমুদ্রা, রৌপ্যমুদ্রা, স্বর্ণমুদ্রা নাকি সিসার মুদ্রা বলো? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, অর্থাৎ স্বর্ণমুদ্রা। সলিডাস এর অর্থ মনে রাখো স্বর্ণমুদ্রা। ওকে, চলো নেক্সট 15 নম্বর প্রশ্ন। অ্যালারিকের নেতৃত্বে 410 খ্রিস্টাব্দে রোম আক্রান্ত ও লুণ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন একজন ড্যাশ নেতা। তিনি কিসের নেতা ছিলেন?
অ্যালারিকের নেতৃত্বে 410 রোম আক্রান্ত হয়েছিল। তো এটা কিসের নেতা, তিনি কী ছিলেন নেতা? তো চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলে মনে হচ্ছে বলো? তো অপশন বি অর্থাৎ ভিসিগত নেতা। মনে রাখবে অ্যালারিকের নেতৃত্বে 410 খ্রিস্টাব্দে রোম আক্রান্ত এবং লুণ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন একজন ভিসিগত নেতা। 16 নম্বর প্রশ্ন দেখো, শেষ পশ্চিম রোমান সম্রাট রোমালুস আর অগাস্টুলুসকে 476 খ্রিস্টাব্দে যে বর্বর জেনারেল সিংহাসনচ্যুত করেন। অর্থাৎ 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? চারটে অপশনের মধ্যে কী মনে হচ্ছে বলো? 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ ওডোয়াসার। তো শেষ পশ্চিম রোমান সম্রাট রোমালুস অগাস্টুলুসকে 476 খ্রিস্টাব্দে যে বর্বর জেনারেল সিংহাসনচ্যুত করেন তিনি হলেন ওডোয়াসার। নেক্সট প্রশ্ন চলে আসবো 17 নম্বর প্রশ্ন। খ্রিস্টীয় প্রথম শতকে অজ্ঞাত পরিচয় গ্রিক নাবিকদের লেখা পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি গ্রন্থ থেকে যে বাণিজ্যের কথা জানা যায়, কোন বাণিজ্য? কি বললাম? প্রথম শতকে অজ্ঞাত পরিচয় গ্রিক নাবিকের লেখা পেরিপ্লাস অব দি ইরিথ্রিয়ান সি গ্রন্থ থেকে যে বাণিজ্যের কথা জানা যায়, কোন বাণিজ্যের কথা জানা যায় বা কোন দুটি দেশের বাণিজ্যের কথা জানা যায়? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার ভারত রোম অর্থাৎ অপশন নাম্বার সি। আবার কি বললাম যে এই যে গ্রন্থ থেকে বাণিজ্যে জানা যায় ভারত এবং রোমের কথা জানা যায়। নেক্সট আমরা চলে আসবো নেক্সট প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারতের রোম বাণিজ্যের ক্ষেত্রে পশ্চিম উপকূলের পুরাতন বন্দর এবং অন্যতম আমদানি রপ্তানি কেন্দ্রটি ছিল কি? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে বারিগাজা অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বললাম? পশ্চিম উপকূলে পুরাতন বন্দর এবং অন্যতম আমদানি রপ্তানি কেন্দ্র ছিল এটি। চলো নেক্সট আমরা চলে আসছি 19 নম্বর প্রশ্নে। দেখো কি বলেছে? ভারতের রোম বাণিজ্যের সূচনা পর্বে রোমান সম্রাট ছিলেন কে? তো 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অগাস্টাস অর্থাৎ অপশন নাম্বার বি। ভারতে যখন রোম বাণিজ্যের সূচনা হচ্ছে তখন রোমান সম্রাট ছিলেন কিন্তু অগাস্টাস। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে আসবো। তো ভিডিও পরবর্তী অংশে যাওয়ার আগে তোমরা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। অবশ্যই আমাকে ফ্রেন্ড বানাতে পারো। তোমাদের সাথে রয়েছে আমি সুরজিৎ স্যার, সুরজিৎ কর্মকার। অবশ্যই আমাকে ফ্রেন্ড বানাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ভিডিও ভালো লাগছে কি? তাহলে অবশ্যই লাইক করো। এর পরবর্তীতে তোমরা কোন সাজেশন পেতে চাও, তোমাদের আর কী কী পরীক্ষা বাকি রয়েছে সেটাও কমেন্ট করতে একেবারেই ভুলো না। তো চলো নেক্সট প্রশ্নে। তো এরপর দেখো 20 নম্বর প্রশ্ন কি বলা হয়েছে? রোমের কৃতদাস প্রথার অন্যতম ফলাফল ছিল কি? রোমের কৃতদাস প্রথার অন্যতম একটা ফলাফল ছিল। চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলে মনে হচ্ছে? তো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ সামরিক দুর্বলতা। সামরিক দুর্বলতার প্রকট হওয়া এর কারণেই রোমের কৃতদাস প্রথার অন্যতম একটা ফলাফল। চলো নেক্সট চলে আসবো 21 নম্বর প্রশ্ন। ডেলস ছিল একটি বড় ক্রয় বিক্রয় কেন্দ্র। কি ক্রয় বিক্রয় কেন্দ্র? ডেলসটা আমরা এর আগের সেটটাতে এটাও কিন্তু রিপিট হয়েছে। ডেলস একটি কি? মনে রাখো ডেলস। 21 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হয়ে যাবে কি? অপশন নাম্বার 21 নম্বর পয়েন্টের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ কৃতদাস। মনে রাখবে ডেলস ছিল একটি বড় কৃতদাস ক্রয় বিক্রয় কেন্দ্র। চলো নেক্সট 22 নম্বর প্রশ্ন। প্রাচীন গ্রিক অর্থনীতিতে দাসশ্রম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কি? প্রাচীন গ্রিক অর্থনীতিতে দাসশ্রম এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কারণ কি? চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলো? তো 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ দাস প্রথা। অপশন নাম্বার ডি দেখো, দাস প্রথার ফলে বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন কি হয়েছিল? বৃদ্ধি পেয়েছিল। তো কি বললাম? প্রাচীন গ্রিক অর্থনীতিতে দাসশ্রম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এর কারণ কি ছিল? যে দাস প্রথার ফলে বিভিন্ন যে ধরনের পণ্য উৎপাদনের পরিমাণ বেড়ে গিয়েছিল বা বৃদ্ধি পেয়েছিল। মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে আসবো 23 নম্বর প্রশ্ন। 23 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলা হয়েছে যে প্রভুদের বিরুদ্ধে আদালতে দাসত্বের যে অভিযোগ করার অধিকার দিয়েছিল কে? রোমান সম্রাট। কোন রোমান সম্রাট? 23 নম্বর প্রশ্ন দেখো আবার বলি, প্রভুদের বিরুদ্ধে আদালতে দাসত্বের অভিযোগ করার অধিকার দিয়েছিল কোন রোমান সম্রাট? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অবশ্যই নিরো অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নিরো হলেন এমন এক সম্রাট যিনি কী করেছিলেন? প্রভুদের বিরুদ্ধে আদালতে দাসদের অভিযোগ করার একটা অধিকার দিয়ে দিয়েছিলেন। চলো 24 নম্বর প্রশ্ন দেখো। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে, বিবৃতি এবং ব্যাখ্যা অবশ্যই আসবে। তো কীরকম প্রশ্ন দেখো, রোমান সাম্রাজ্যে দাসদের স্বাধীনতা বলে কিছুই ছিল না, এটা হচ্ছে বিবৃতি। তো এর কারণ কি বলছে? যে রোমান আইন অনুযায়ী দাসরা সম্পত্তির মালিক হতে পারতেন। তো এখানের মধ্যে চারটা অপশনের মধ্যে কোনটা হবে? কোনটা ঠিক কোনটা ভুল? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ এ সঠিক কিন্তু আর ভুল। তাহলে এ সঠিক বলতে রোমান সাম্রাজ্যের দাসদের স্বাধীনতা বলে কিছুই ছিল না, এটা একদম সঠিক। কিন্তু রোমান আইন অনুযায়ী দাসরা সম্পত্তির মালিক হতে পারতেন, এটা তো ভুল। যদি দাসদের স্বাধীনতাই না থাকে
তাহলে কী করে দাসরা সম্পত্তির মালিক হতে পারবে? তো দুটো একটা প্রথমটা ঠিক, দ্বিতীয়টা ভুল। চলো 25 নম্বর প্রশ্ন চলে আসবো, তাহলে অপশন নম্বর সি হলো। 25 নম্বর প্রশ্নে কী বলেছে? রোমান সাম্রাজ্যের অর্থনীতির উপর দাস প্রথার সবচেয়ে বড় প্রভাব ছিল। কী বললো? রোমান সাম্রাজ্যের অর্থনীতির উপর দাস প্রথার সবচেয়ে বড় প্রভাব ছিল। তো এই চারটা অপশনের মধ্যে কোনটা হবে বলো? 25 নম্বর প্রশ্ন। 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ নতুন সাম্রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন। কি বললাম? রোমান সাম্রাজ্যের অর্থনীতির উপর দাস প্রথার সবচেয়ে বড় প্রভাব ছিল যে নতুন সাম্রাজ্যের অর্থনীতিতে উল্লেখযোগ্য একটা পরিবর্তন। এটা ছিল দাস প্রথার সবথেকে বড় প্রভাব। চলো 26 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে যে বলছে গ্রিসের পলিসগুলির শাসন কাঠামো প্রধান তিনটি অংশ ছিল। একটা হচ্ছে সভা, সমিতি, পরিষদ এবং ম্যাজিস্ট্রেট। তো মেনে নিলাম। তো এখন এখানে বিকল্প বলছে কোনটা ঠিক কোনটা ভুল। দেখো আদৌ কি সভা, সমিতি, পরিষদ, ম্যাজিস্ট্রেট সবগুলি ঠিক নাকি একটা ভুল দেওয়া হয়েছে। তো 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে বলো? চারটে অপশনের মধ্যে কোনটা হবে? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ 2, 3 এবং 4 সঠিক। 2, 3, 4 সঠিক। একবার দেখে নিই যে গ্রিসের পলিসগুলির শাসন কাঠামোর প্রধান তিনটে অংশ ছিল। 2 নম্বর সমিতি ছিল, 3 নম্বর হচ্ছে পরিষদ ছিল এবং ম্যাজিস্ট্রেট ছিল, কিন্তু সভা ছিল না। অর্থাৎ 2, 3, 4 সঠিক, কিন্তু 1 নম্বর অর্থাৎ সভা কিন্তু ম্যাজিস্ট্রেটের তিনটি অংশ নয়। শাসন কাঠামোর প্রধান তিনটি অংশ ছিল না গ্রিসের পলিসে। তাই গ্রিসের পলিসের শাসন কাঠামোর তিনটি অংশ মনে রাখবে, সমিতি, পরিষদ এবং ম্যাজিস্ট্রেট, এই তিনটি অংশ হবে, কিন্তু সভাটি হবে না। চলো 27 নম্বর প্রশ্ন দেখো। 27 নম্বর প্রশ্নে কী বলেছে? গ্রিক পলিস বা নগরাষ্ট্রগুলি পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে বলা হতো, কী বলা হতো? গ্রিক পলিস বা নগরাষ্ট্রগুলি পাহাড়ের শিখরে প্রতিষ্ঠিত শাসন কেন্দ্রটিকে কী বলা হতো? উত্তর হয়ে যাবে অ্যাক্রোপলিস, অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট 28 নম্বর প্রশ্ন দেখো। 5 শতের পরিষদ বা কাউন্সিল অফ 500 গ্রিসের যে নগর রাষ্ট্রে গড়ে উঠেছিল। 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ এথেন্স নগরীতে। গ্রিসের যে এথেন্স নগরী, সেখানে কাউন্সিল অফ 500 অর্থাৎ 500 পরিষদ এটা কিন্তু গড়ে উঠেছিল। চলো নেক্সট 29 নম্বর প্রশ্ন দেখো। বলছে মনুস্মৃতিতে জনপদ বলতে কী বোঝানো হয়েছে বলো? মনুস্মৃতিতে জনপদ বলতে, অর্থাৎ 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে? চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলে দাও? কোনটা হবে ভাবো তোমরা? তো উত্তর হয়ে যাবে অপশন নাম্বার সি, যে মনুস্মৃতিতে জনপদ বলতে বোঝানো হয়েছে রাষ্ট্রকে। ঠিক আছে, মনুস্মৃতিতে জনপদ বলতে কী বোঝানো হয়েছে? রাষ্ট্রকে কিন্তু বোঝানো হয়েছে। এরপর চলো 30 নম্বর প্রশ্ন। ষোড়শ মহাজনপদের যুগে নিম্নলিখিত কোন উপজাতি মানুষেরা প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিল না? তো চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বলো। উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি, অর্থাৎ অঙ্গামী। কোন ষোড়শ মহাজনপদের নিম্নলিখিত যে অঙ্গামী এই উপজাতির মানুষের প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাসী ছিল না? এরপর দেখো ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও, এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে। তো এরকম টাইপের প্রশ্ন তোমরা কী করবে বলো? চারটে অপশনের মধ্যে কোনটা কী হবে চলো তোমাদেরকে মিলিয়ে দেখিয়ে দিই। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, অবন্তী হবে অবন্তী নগরী উজ্জয়িনী, অবন্তীর সাথে হবে উজ্জয়িনী অর্থাৎ দেখে সি। গান্ধার হবে কি? গান্ধার হবে তক্ষশিলা। বৎস হবে কি? কৌশাম্বী। এবং কাশী হবে বারাণসী। তো চারটে তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তাহলে এই যে এইভাবে তোমাদের প্রশ্নটা আসবে। এরপর চলো কোনটা হচ্ছে অপশন নাম্বার সিটা আমরা দেখে নিচ্ছি। অপশন নাম্বার সিটা দেখো কারেক্ট অ্যান্সার হবে, কারণ কি আমরা দেখে নিলাম যে একের সাথে কী হবে, একের সাথে সি হচ্ছে, অর্থাৎ অবন্তীর সাথে হয়ে যাবে উজ্জয়িনী। তো তোমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট চলো 32 নম্বর প্রশ্নে চলে আসি। বলছে মূল লাতিন শব্দ ড্যাশ থেকে ইংরেজি এম্পায়ার শব্দটির উৎপত্তি হয়েছে। মূল লাতিন শব্দ এম্পায়ার থেকে, তো কোন লাতিন শব্দ থেকে বলো? 32 নম্বর প্রশ্নে সঠিক উত্তর যাবে অপশন নাম্বার বি, অর্থাৎ ইম্পেরিয়াম থেকে এম্পায়ার শব্দটি এসেছে। চলো নেক্সট 33 নম্বর প্রশ্ন, মনে রাখবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 33 নম্বর প্রশ্ন দেখো কী বলেছে। মৌর্য সম্রাট এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্য সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? মৌর্য এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্য সম্পর্কে এরকম প্রশ্ন তোমাদের আসবে। তো চারটে অপশনের মধ্যে কোনটা হবে বলো? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার তো তোমরা বলো 33 নম্বর প্রশ্ন কী বলছে? মৌর্য সম্রাট এবং ম্যাসিডোনীয় সাম্রাজ্য সম্পর্কে কোন তথ্যগুলি সঠিক? কোনগুলো সঠিক বলে মনে হচ্ছে, কোনগুলো সঠিক বলে মনে হচ্ছে না? তো দেখো কি বলা হয়েছে, উভয় সাম্রাজ্যে বলছে বংশানুক্রমিক রাজতন্ত্র ছিল। তো কোন সাম্রাজ্য? মৌর্য ম্যাসিডোনীয়। তো উভয় সাম্রাজ্যে বংশানুক্রমিক রাজতন্ত্র ছিল। হ্যাঁ, এটা তো অবশ্যই ছিল। বংশানুক্রমিক এক রাজা তার ছেলে রাজা হবে, এরকম যে বংশানুক্রমিক রাজতন্ত্র অবশ্যই ছিল। 2 নম্বর বলা হয়েছে যে মৌর্য সাম্রাজ্যের তুলনায় ম্যাসিডোনীয় সাম্রাজ্যের স্থায়িত্ব ছিল অনেক বেশি। হ্যাঁ, এটা মৌর্য থেকে ম্যাসিডোনীয় সাম্রাজ্যের স্থায়িত্ব একটু বেশি। তাহলে অপশন নাম্বার 2টাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না,
কারণ কি মৌর্য সাম্রাজ্যে ম্যাসিডনীয় সাম্রাজ্যের স্থায়িত্ব বেশি এটা বলা যাবে না, মৌর্য সাম্রাজ্যের তুলনায় ম্যাসিডনীয় না এটা বলা যাবে না, তাহলে এটা ভুল। তাহলে একটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক। 3 নম্বর প্রশ্ন দেখো বলছে মৌর্য সম্রাটরা ধর্মের প্রচার এবং প্রসারে উদ্যোগী ছিলেন, তো অবশ্যই এটা কিন্তু ঠিক। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে 3 এবং 4 নম্বরটা বলছে কি ধর্ম প্রচারের কোনো উদ্যোগী নেয়নি, 4 নম্বর এটা ভুল। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি 1, 3 এবং 4, 1, 3 এবং 4 এটা কিন্তু কি সম্পূর্ণ সঠিক এবং 2 নম্বরটা ভুল। তাহলে অপশান এখানে কোনটা পাবো? 1, 3, 4 সঠিক, 2 ভুল, অর্থাৎ অপশান নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 1, 3, 4 সঠিক এবং 2 নম্বরটি ভুল। চলো এরপর আমরা পরবর্তী প্রশ্ন দেখি। 34 নম্বর প্রশ্ন দেখো কি বলা হয়েছে যে মৌর্য সম্রাট অশোকের আমলে সাম্রাজ্যের মোট প্রদেশের সংখ্যা ছিল, মৌর্য সম্রাট অশোকের আমলে সাম্রাজ্যের মোট প্রদেশের সংখ্যা কটি? তো 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ডি অর্থাৎ 5টি। নেক্সট চলো 35 নম্বর প্রশ্ন, চোল সাম্রাজ্যের শাসনতান্ত্রিক বিভাজনগুলি ছিল, এখানে 4টি অপশনের মধ্যে কোনটা হবে? চোল সাম্রাজ্যের শাসনতান্ত্রিক বিভাগ 5টি অপশনের মধ্যে কোনটা হবে বলো? তো 35 নম্বর প্রশ্নের অপশন হয়ে যাবে অপশন নাম্বার এ অর্থাৎ প্রথম মণ্ডলম, তারপর বলনাড়ু, তারপর কুরুরম, তারপর গ্রাম। ওকে, চলো 36 নম্বর প্রশ্ন দেখো, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার উর এবং নগরম ছিল একটি ড্যাশ সভা, এখানের মধ্যে কোনটা হবে? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর বলো। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার বি অর্থাৎ গ্রাম্য সভা এবং বণিক সভা। আবার বলি, চোলদের স্থানীয় স্বায়ত্তশাসনে উর এবং নগরম নামে নগরম ছিল গ্রাম্য সভা এবং বণিক সভা। নেক্সট 37 নম্বর প্রশ্ন দেখো, রোমান সম্রাটদের শাসন ব্যবস্থায় ড্যাশ শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কোন শ্রেণীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোমান সম্রাটদের যে শাসন ব্যবস্থা, রোমান সম্রাটের শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কি? উত্তর আসবে অভিজাত শ্রেণী। রোমান সম্রাটের শাসন ব্যবস্থায় অভিজাত শ্রেণীর গুরুত্বপূর্ণ একটা কিন্তু ভূমিকা ছিল। 38 নম্বর প্রশ্ন দেখো, গুপ্ত যুগের শাসন ব্যবস্থা ছিল ড্যাশ, উত্তর হবে অপশন নাম্বার সি অর্থাৎ কেন্দ্রীভূত, গুপ্ত যুগের শাসন ব্যবস্থা কি হবে? কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, অর্থাৎ অপশন নাম্বার সি। গুপ্ত যুগের শাসন ব্যবস্থা ছিল কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ নীতির মধ্যে সমন্বয়, এটা ছিল গুপ্ত যুগের শাসন ব্যবস্থা, মনে রাখবে। চলো 39 নম্বর প্রশ্ন দেখো, এরকম তো আমাদের টাইপ প্রশ্ন আসবে, বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি বললাম কি বলেছে যে মোগল এবং অটোমান সম্রাটদের শাসন ব্যবস্থায় তুর্কি, পার্সি, মঙ্গল এবং ইসলামীয় ঐতিহ্যের সংমিশ্রণ ঘটেছিল। অপশন নাম্বার বিবৃতি 2 বলছে যে উভয় সাম্রাজ্যে বিভিন্ন জাতি এবং ধর্ম ও ভাষাভাষী গোষ্ঠী মানুষের বসবাস ছিল। তো উপরোক্ত বিবৃতি দুটি সাপেক্ষে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটা তোমাদের নির্বাচন করতে হবে। তো কি বলা হলো দেখো, বিবৃতি 1, বিবৃতি 2, তো বিবৃতি 1 সত্য, বিবৃতি 2 মিথ্যা, তো কোনটা সত্য কোনটা মিথ্যা বলো? 39 নম্বর প্রশ্নে 4টি অপশন দিয়েছে, 4টি অপশনের মধ্যে কোনটা হবে? যে দুটোই কিন্তু মিথ্যা, কারণ কি যে তুর্কি, পার্সি, মঙ্গল এবং অটোমানরা ইসলামী ঐতিহ্যের সংমিশ্রণ ঘটেছিল কার আমলে? বলছে মোগল এবং অটোমান সম্রাটদের আমলে, এটা ভুল, এটাও ভুল, তাই দুটোই ভুল। তাহলে অপশন হয়ে যাবে অপশন কোনটা? দুটোই ভুল কোনটাতে আছে? অপশন নাম্বার ডি অর্থাৎ বিবৃতি 1 এবং বিবৃতি 2 উভয় মিথ্যা। চলো 40 নম্বর প্রশ্ন তথা আজকের শেষ প্রশ্ন, অটোমান সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ড্যাশ নামে পদস্থ কর্মচারীদের অস্তিত্ব ছিল। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কি? ভিজিআর, অর্থাৎ অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অটোমান সাম্রাজ্যের কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় ভিজিআর নামে যে পদস্থ কর্মচারীদের একটা বিশেষ কিন্তু অস্তিত্ব ছিল। তো এই ছিল তোমাদের জন্য একটি সেট, আমরা এর আগেও বললাম একটা সেট এবং একটি নমুনা প্রশ্নপত্র আপলোড করেছি, এর পরবর্তীতে বেশ কয়েকটি সেট নিয়ে আলোচনা করব। তো কালকে তোমাদের পরীক্ষা প্র্যাকটিস করতে থাকো, বিকজ প্র্যাকটিস মেক এ ম্যান পারফেক্ট। আর তোমাদের পরীক্ষা খুবই ভালো হবে এই শুভকামনা জানি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার বন্ধুদেরকে ভিডিওটা একটু শেয়ার করে দিও, কারণ আমরা যাতে সবার কাছে পৌঁছতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের আর কোন সাজেশন চাই সেটা অবশ্যই জানিও। তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হবে, খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।